সকালে ঘুম ভাঙতেই শুভা নিজেকে নীলের বাহুডোরে পায়। দুজনার দুটি দেহ একসাথে মিশে একাকার হয়ে আছে। লজ্জায় মাথায় কাটা যাওয়ার মতো অবস্থা শুভার। অনেক সাবধানে ঘুমন্ত নীলের বাহুডোর থেকে নিজেকে সরিয়ে নেয় শুভা। গোসল সেরে এসে দেখে নীল এখনো ঘুমাচ্ছে, আর চোখে নীলের ঘুমন্ত মুখটা দেখছে। শুভা মনে হচ্ছে ও যেন ঘোরের মধ্যে আছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না কাল রাতে নীল ওকে নিজের করে নিয়েছে। শুভা তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে যায়। নীলের মুখোমুখি হওয়ার সাহস নেই ওর। 3 মাস হল কলেজে ভর্তি হয়েছে। মাঝে মাঝে নীলের দেখাশোনার জন্য কলেজ কামাই করতে হয়। নীলের জন্য নিজের জীবন দিতেও রাজি শুভা, সেখানে কলেজ কামায় তো কিছু না। কিন্তু নীলের এক কথা, পড়ালেখায় কোনো প্রকার ফাঁকি চলবে না, তাই নীলকে রেখে কলেজে আসতে হয় শুভার। শুভা সবগুলা ক্লাস শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 230 বেজে গেল। বাড়ি ফিরে সোজা রুমে যেতে গিয়েও থেমে যায়। নীলের মুখোমুখি হতে যে বড্ড লজ্জা হচ্ছে শুভার, তাই দরজার সামনেই দাঁড়িয়ে রয়। মিনু ভাবি এইখানে দাঁড়ায় আছেন কেন? শুভা থতমত খেয়ে যায় এ সময় মিনু এখানে এমন প্রশ্ন করতে দেখে। শুভা কই কিছু না তো। তা তুমি এই সময় নাস্তা নিয়ে কই যাচ্ছ শুনি? মিনুর হাতে খাবার ট্রে দেখে। মিনু আপনি দেহি কিচ্ছু জানেন না ভাবি। শুভা কি জানব? মিনু ছোট ভাইয়ার এক বান্ধবী আসছে সকালে আপনি যাওয়ার পর পরই, কি অবস্থা জানেন না? কেমনে আইয়া ভাইজানের ঘরে বইয়া আছে কহন থেইকা। শুভার বুকের মাঝে অজানা ভয় তোলপাড় শুরু হলো মিনুর কথা শুনে। ওর স্বপ্ন বোনা ঘরটা বুঝি আবার কাল বৈশাখী ঝড়ে ভেঙে না দেয়। মিনু দরজা খুলতেই যা দেখল শুভা, তাতে হাত পা অসাড় হয়ে আসছে শুভার। কাল যে বাহুডোরে মাথা রেখেছিল শুভা, আজ সেই বাহুতে মাথা ঠেকিয়ে বসে আছে মেয়েটা। ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। দরজায় ব্যাগ কাঁধে কলেজ ইউনিফর্মে দাঁড়িয়ে আছে শুভা। নীল প্রথমে খেয়াল করেনি শুভাকে। মিনু সামনে থেকে সরতেই শুভাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীল। মীরাকে খেতে বলে নিজের বাহু সরিয়ে নেয় নীল। নীল শুভা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? নীলের ডাকে দাঁতে দাঁত চেপে চোখের পানিকে বাধা দেয়। চুপচাপ গিয়ে নীলের সামনে দাঁড়ায়। মীরা, এই বুঝি তোর বউ? বাহ, ভারী মিষ্টি তো। নীলের পাশ থেকে উঠে শুভা সামনে দাঁড়িয়ে বলে। শুভা না চাইতেও জোর করে হাসি দেয়। নীল, শুভা এ হচ্ছে মীরা, আমার ছোটবেলার বান্ধবী। মীরা শুধু বান্ধবী নীল? শুভার দিকে তাকিয়ে বলে। শুভা মীরার এমন কথায় মীরার চোখে চোখ রাখে বুঝতে চাচ্ছিল মীরার কথার অর্থ। নীল মীরার এমন কথায় আনিজি ফিল করে, যদিও মীরার জন্য সিম্প্যাথি ছাড়া নীলের কাছে আর কিছু নেই। মীরা, আরে আমি তো মজা করছিলাম বলেই হো হো করে বিদঘুটে হাসি দেয়। নীল, মিনু মীরাকে নিচে নিয়ে যা। মীরা, আমি এখানেই ঠিক আছি নীল। নীল, শুভা এইমাত্র কলেজ থেকে আসলো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে, তাই বলছিলাম তুই নিচে গেলে ভালো হতো। মীরা, ও হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম আমি বর্তমানে আছি। মীরা মিনুর সাথে চলে যায়। যাওয়ার সময় মুখটা কালো মেঘের মতো করে ফেলেছিল। শুভার কেন যেন মীরার কথা বার্তা ভালো লাগে না। মীরার যাওয়ার দিকে তাকিয়েছিল, হঠাৎ হাতে টান পড়ল। শুভাকে টেনে নিজের দুবাহুতে জড়িয়ে নিল নীল। নীল, তারপর কি যেন বলছিলে? ইচ্ছে করে শুভার কথা শোনার জন্য প্রশ্ন করে। শুভা, কই কিছু বলিনি তো আমি। মাথা নিচু করে নীলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা। নীল, তাই বুঝি? তাহলে আমি ভুল শুনেছি। শুভাকে ঘুরিয়ে শুভার কানের কাছে মুখ এনে। আচ্ছা বাদ দাও, এবার বলো সকালে না বলে কলেজ চলে গেলে কেন? শুভা, এমনি। শুভার চোখে এখনো ভাসে কি করে মীরা নীলের বাহুতে মাথা রেখে বসেছিল। শুভার কোনো কথায় বলতে ইচ্ছে হচ্ছে না।
নীল এমনি মানে কি? এই মেয়ে কি হয়েছে শুনি। শুভাকে নিজের দিকে ফিরাতেই শুভা উঠে ওয়াশরুম চলে যায়। নীলের প্রচণ্ড রাগ হয় শুভার উপর, এত সাহস নীলের কথার উত্তর না দিয়ে চলে যায়। কিন্তু নীলও আজ অসহায় বিছানা থেকে উঠতে পারে না পায়ের ফ্র্যাকচারের কারণে। হাত মুঠ করে পাশে থাকা ল্যাম্প টেবিলটার উপরে কয়েকটা ঘুষি দেয়। শুভা ওয়াশরুমে ঢুকে কেঁদে দেয়। শুভা জানে নীলকে ওভাবে ফেলে চলে আসায় নীল কষ্ট পেয়েছে। কিন্তু নীল কেন ওই মেয়েটাকে নিজের বাহুতে মাথা রাখতে দিল? উনি জানে না উনি আমার একান্ত আমার। উনার সব কিছুতে শুধু আমার হক। সেই হক কেন ওই বান্ধবীকে দেবে? পাক কষ্ট, তাহলে বুঝবে আমার কষ্ট। শুভার বড্ড অভিমান হয় নীলের উপর। শুভা ওয়াশরুম থেকে বের হয়ে নীলকে গোসল করানোর জন্য রেডি করতে যায়। শুভা চলুন আপনার গোসলের সময় হয়েছে। নীল চুপ করে মোবাইল চালাতে থাকে, শুভার কথার উত্তর না দিয়ে। শুভা নীলের হাত ধরতেই নীল এক ঝটকায় হাত সরাতে গিয়ে অসাবধানতার কারণে শুভার গালে চড় বসে যায়। শুভা গালে হাত দিয়ে চোখে জল ফেলে। নীল এ আমি কি করলাম? শুভা বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি, ভুল হয়ে গেছে। শুভা না না, ভুল হবে কেন? ঠিকই আছে, উপযুক্ত কাজই করেছেন। এখন চলেন গোসল করবেন, মুখ ফুলিয়ে বলে। নীল বুঝতে পারে শুভা অভিমান করেছে, নীল ইচ্ছে করে কাজটা করে নাই। শুভা তখন ওভাবে চলে যাওয়ায় প্রচুর রাগ হয় নীলের। নীল এই দেখো কানে ধরেছি, আর হবে না এমনটা। শুভা আমি কি কিছু বলেছি আপনাকে বলেন? শুভার একগুয়েমি দেখে নীলের রাগটা বেড়ে যায়। ও কি ইচ্ছে করে চড়টা মেরেছে নাকি? নীল পাশে থাকা কাচের গ্লাসটা ভেঙে যেই হাতে চড় দিয়েছিল সেই হাতে এক টান দিতেই গলগল করে রক্ত বের হয়। শুভা এ কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? নীলের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলে। নীল হ্যাঁ হয়েছি পাগল তোমার নেশায়। তোমাকে এক মুহূর্ত না পেলে মাথা কাজ করা বন্ধ করে দেয়। কেন বোঝো না তুমি সুভাষিনী? কেন বোঝো না তোমার অভিমান আমার বুকে তীর হয়ে লাগে? হাত সরিয়ে শুভাকে জড়িয়ে ধরে বলে। শুভা চুপচাপ শুধু নীলের কথা শোনে। এই দুষ্টু স্বামীকে বুঝে উঠা বুঝি হবে না আর এ জনমে শুভার। বেশ কিছুক্ষণ পর ছাড়ে শুভাকে নিজের বুক থেকে। শুভাও চুপচাপ সব ভুলে নীলের বুকে মাথা রেখে বসে থাকে। পরক্ষণেই মনে পড়ে নীলের হাত কাটার কথা। শুভা নীলের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। নীল এমন কেন তুমি? একটু কাছে থাকতে চাও না, শুধুই বিরহ দেও। শুভা আর আপনি এমন কেন? শুধুই আমাকে কষ্ট দেন, হাতে ড্রেসিং করতে করতে। নীল তোমাকে দেওয়া প্রতিটি কষ্ট যে দ্বিগুণ হয়ে আমার লাগে তা কি জানো তুমি? শুভার গালে চুমো দিয়ে শুভা নীলের কাজে লজ্জায় লাল টমেটো হয়ে যায়। নীল তুমি জানো লজ্জা পেলে তোমাকে কত কিউট লাগে, বলে আবার দেয় আরেকটা চুমু। শুভা নীলের চুমুর অত্যাচার থেকে বাঁচার জন্য উঠতে যাবে। নীল আচ্ছা যেও না লাজুক বউটা আমার। আর দিব না চুমু তোমায় চোখ টিপ দিয়ে। শুভা শুধু খিলখিল করে হেসে দেয়। নীলের এই হাসি দেখেই বাকি জীবন কাটিয়ে দিতে পারবে নীল। নীলের বধূর হাসির কাছে সব সৌন্দর্য যেন ম্লান। এভাবে কেটে যায় কয়েক সপ্তাহ। নীল এখন হাঁটতে পারে, তবে আগের মতো হাঁটতে আরও কিছুদিন সময় লাগবে। সকালে বাড়ির সবাই আড্ডা দিচ্ছিল। নীল শুভার দিকে আর চোখে চেয়ে চায়ের কাপে চুমুক দেয়। শুভা তা দেখে লাজুক হাসে। শুভার জন্য নীলের টানটা বুঝি অতিরিক্ত হয়েছে। শুভা সামনে না থাকলে অস্থির লাগে। চোখের আড়াল হলেই ডাক দেয়। এ নিয়ে ভাবি শুভাকে ইচ্ছেমতো হাসি ঠাট্টা করে। হঠাৎ সদর দরজায় টোকা পড়ল। মিনু দরজা খুলতেই মীরা ক্ষত বিক্ষত শরীরে ছুটে এসে নীলকে জড়িয়ে ধরল। নীল কি হয়েছে মীরা? না মীরা কথা বলছে না, অজ্ঞান হয়ে গেছে।
মিনু পানি নিয়ে আয়। নীল মীরাকে কোলে করে সোফায় শুয়ে দেয়। মিনু পানি এনে নীলকে দেওয়া মাত্রই নীল পানির কয়েকটা ফোঁটা মীরার চোখে মুখে ছেটাতেই চোখের পাতা নড়ে ওঠে মীরার। চোখ খুলতেই মীরা নীলকে সামনে দেখে জড়িয়ে ধরে। মীরা, নীল আমাকে বাঁচা, মোহিত আমাকে মেরে ফেলবে বলে নীলকে জড়িয়ে কাঁদতে থাকে। শুভা সহ বাড়ির সবাই মীরাকে এই অবস্থায় দেখে দুশ্চিন্তায় পড়ে। নীল মীরাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। নীল, আমি আছি তোর পাশে, ভয় নেই তোর, কি হয়েছে খুলে বল আমাকে। মীরা, নীল তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সত্য ভালোবাসাকে মিথ্যে ভেবে তোকে যা তা বলেছি, কষ্ট দিয়েছি, ভুল বুঝেছি তোকে। মোহিত আমাকে তোর নামে মিথ্যে বলেছিল, তোর থেকে আমাকে আলাদা করার জন্য। আমি ওর চক্রান্ত বুঝি নাই, তোকে অবিশ্বাস করে তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করি। কিছুদিন ভালোই ছিল, তারপরে বের হয়ে আসলো ওর আসল চরিত্র। ও একটা লম্পট লোভী, বাবার সম্পত্তি আর আমাকে পাওয়ার জন্য এমন করেছে ও। এখন দিন রাত নেশা করে আসে আর আমার উপর অত্যাচার করে, আমার বাচ্চাটাও নষ্ট করে দিয়েছে ও। ওই দিন তোর সাথে এখানে দেখা করে যাওয়ার পর খুব মারে আমাকে। ওই দিন তোকে বলতে গিয়েও বলতে পারিনি এসব আমি, কিন্তু আজ আমি মরতে মরতে এখানে এসেছি, তুই আমাকে ওই নরপিশাচের হাত থেকে বাঁচা প্লিজ। কাঁদতে কাঁদতে নীলের হাত ধরে বলে। নীল শুভার দিকে তাকায়। শুভার চোখ মুখ লাল হয়ে আসে। শুভা এক দৌড়ে রুমে চলে যায়। নীল শুভার পিছু যাবে কি তার আগেই মীরা নীলের হাত ধরে নিজের কপাল ঠেকিয়ে কেঁদে ওঠে। মীরা, নীল তোকে ধোঁকা দেওয়ার শাস্তি বুঝি আজ আল্লাহ আমাকে দিল। আজ আমি সব হারিয়ে নিঃস্বরে, কেউ নেই আজ আমার পাশে। নীল, আঙ্কেল কি জানে সব? আঙ্কেল থাকতে তোর এই অবস্থা কি করে হলো আমি বুঝতে পারছি না। মীরার কপাল থেকে হাত সরিয়ে নিয়ে। মীরা, মা, নে নে, আমি জানি না রে, তুই তো জানিস বাবাকে আমি কত ভয় পাই। বাবার ওমতে ওকে আমি বিয়ে করেছিলাম, তাই বাবা আমার খোঁজ নেয় না বলে আমার কান্না। নীল, আচ্ছা তুই কাঁদিস না, আমি আছি তোর পাশে, আমি থাকতে কেউ তোর কিছু করতে পারবে না। বাড়ির সবাই এই কথা শুনে নীলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। সবাই চায় অসহায় মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু মীরার বাবা বা মোহিত মোটেও ভালো লোক না, তাই এসব ঝামেলা এড়িয়ে যাওয়াই উচিত মনে করে সবাই। কিন্তু নীল তো আশ্বস্ত আশ্রয় দুটোই দিল, এখন কি হয় কে জানে। নীল ভাবি, মীরাকে গেস্ট রুমে নিয়ে যাও তো প্লিজ, ওর রেস্টের প্রয়োজন। মীরা, নীল প্লিজ আমাকে একা ফেলে কোথাও যাস না, আমার ভয় করছে। নীলের হাত ধরে। মোয়ারে মীরা, আমরা আছি তো, আমরা নীল একই কথা, চল চল একটু বিশ্রাম নেবে। কি হাল করেছ, জোর করে নীলের হাত থেকে মীরার হাত সরিয়ে নিয়ে গেস্ট রুমে নিয়ে যাই। যাওয়ার সময় নীলের দিকে তাকিয়েছিল। নীল উপরে উঠতে যাবে তার আগেই নীলের বাবা নীলকে টাসস করে চর বসিয়ে দেয়। নীলের বাবা, নীল কাজটা কিন্তু তুই মোটেও ভালো করিসনি। মীরার সাথে তোর সম্পর্ক ছিল, তুই এতদিন বৌমাকে আমাদের ধোঁকা দিয়ে আসছিস, তোকে নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। নীল বাবা, আমি সব বুঝিয়ে বলছি, তোমরা যা ভাবছ জিনিসটা ঠিক তেমন না, আমাকে ভুল বুঝছ তুমি। নীলের ফুফিমা সেই দিনের ছেলে হয়ে ঠিক বেঠিক শিখাতে আসছিস, তুই যে কত ঠিক তা তো দেখলাম এই মাত্র। এত বিশ্বাস করতাম, তার প্রতিদান এভাবে দিলই আমাদের। ছি, এই মেয়েকে কাল সকালে এখান থেকে চলে যেতে বলবি। নীলের কথা কেউ শুনল না, বুঝতেও চাইল না। এখন শুভাও যদি সবার মতো অবিশ্বাস করে, নীল কি করবে, কিভাবে বাঁচবে? শুভা ছাড়া এক মুহূর্ত স্বাভাবিক থাকা মুশকিল যে। নীলের সিঁড়ি দিয়ে ভাবতে ভাবতে ঘরে প্রবেশ করল। নীলকে ঘরে প্রবেশ করতে দেখে শুভা কান্না বন্ধ করে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই নীল জোর করে জড়িয়ে ধরে। যেও এভাবে একা ফেলে, তুমি ছাড়া বাঁচা যে দায়। এই আমি এখন, তুমি বিনা অন্য কারো নই। শুভা নীলের বুকে মাথা রেখে টি শার্ট খামচে কাঁদতে থাকে। শুভা, নীল
আমি সত্যি মরে যাব আপনি আমাকে আবার ত্যাগ করলে, আমার বাঁচার শেষ আশ্রয় আপনি নীল। নীল, তোমার কি ধারণা? তুমি ছাড়া আমার নিঃশ্বাস চলে না পাগলি, থুতনি ধরে মুখ তুলে। শুভা, তাহলে মিইরা। নীল হুসস, তোমার আমার মাঝে আর কেউ নেই, তুমি আমার বর্তমান, আর সব অতীত, অস্থায়ী। তুমি আমাকে বিশ্বাস কর শুভা? শুভা, হ্যাঁ, নিজের চেয়েও বেশি। নীল, এই বিশ্বাসটা রেখো, আমি তোমার বিশ্বাসকে জীবন দিয়ে হলেও রক্ষা করব। আমি স্বামী হয়ে স্ত্রীকে কখনো ছোট হতে দেব না। আমার মিষ্টি বউটাকে সারা জীবন বুকে আগলে রাখব। শুভার মাথাটা বুকে রেখে। শুভা চুপচাপ নীলের বুকে মাথা রেখে নীলকে জড়িয়ে রাখে। নীল শুভাকে কোলে তুলে নেয় আচমকা। শুভা, এই কি করছেন? নামান, আপনি পায়ে ব্যথা পাবেন তো। নীল, কেন? তোমার কি মনে হয় আমাকে দেখে? হুমম, তোমার স্বামীর যথেষ্ট এনার্জি আছে। আরও প্রমাণ চাও তো দিতে পারি। শুভাকে খাটে শুয়ে দিয়ে চুল আওড়াতে আওড়াতে চোখ টিপ দিয়ে বলে। শুভা যান, নির্লজ্জ একটা। বালিশে মুখ লুকায়। নীল, কি আমি নির্লজ্জ? তোমার শুকরিয়া করা উচিত, তুমি এমন রোমান্টিক বর পাইছ, আর তুমি এটা বললা, যাও, তোমার সাথে রোমাঞ্চ নাই কোনো। রাগী ভাব নিয়ে বলি উঠে যাবে শুভা গলা জড়িয়ে ধরে। নীল, ছাড়ো, আমার কাজ আছে, কঠিন স্বরে। শুভা, আপনি রাগ করলেন কেন? আমি তো মজা করেছি। নীল, আমি রাগ করিনি, ছাড়ো তো। শুভা, না, ছাড়ব না। আমি জানি আপনি রাগ করেছেন, আপনি যা বলবেন তাই করব, তাও রাগ করবেন না প্লিজ, কেঁদে দেবে এমন ভাব। নীলের তো সেই হাসি পায় শুভাকে এভাবে দেখে। নীল, ও কে? দেন কেস মি বউ। শুভা, না, পারব না, আপনি সত্যি একটা। আবার নির্লজ্জ বলতে যাবে কিন্তু জিবে কামড় দিয়ে বলে কিছু না। নীল, ওকে, ঠিক আছে, ছাড়ো আমাকে, রাগ হয়ে। শুভা, আপনি এমন কেন? বুঝেন না আমার লজ্জা লাগে, তাও এসব পচা কথা বলেন। নীল, ওরে লজ্জাবতী বউটা, গ্রামে গিয়ে আমাকে একা পেয়ে যখন টপ করে চুমো খেয়েছিলে তখন সেটা কি ছিল? আজ আমি ভাও খাচ্ছ তাই না? যাও, লাগবে না তোমার চুমা, কত লোক আছে চুমু দেওয়ার। শুভা, কি বললেন? আপনার অনেক লোক আছে চুমু দেওয়ার, কেঁদে দিয়ে, ঠিক আছে যান তাদের কাছে, আমার কাছে আসবেন না আর, যান যান। নীল, ওকে, তুমি যদি তোমার স্বামীকে অন্য মেয়ের চুমু খেতে বলো, ঠিক আছে, আমি রাজি। নীল কথাটা বলে উঠতে যাবে তার আগেই শুভা নীলের কলার ধরে নিজের কাছে টেনে নীলের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নীলও তো চেয়েছিল এটাই। নীল শুভার কোমর ধরে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়। শুভা কিছুক্ষণ পর ছাড়তে গেলে নীল চেপে ধরে নিজের সাথে। নীল নেশায় ফেলে কই পালাও, হ্যাঁ। এক্সিডেন্টের পর অনেক অপেক্ষা করেছি, এখন সব সুদে আসলে উসুল করব বলে শুভাকে খাটে ফেলে দিয়ে ওর উপর হয়। হঠাৎ দরজায় টোকা পড়ে। শুভা এই সুযোগে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে দরজা খুলে দেয়। মীরা, নীল, আমার সাথে বাবার ওখানে চল, মোহিত বাবাকে মনে হয় মেরে ফেলবে। দরজা খুলতেই মীরাকে ঘরে ওভাবে ঢুকতে দেখে নীল উঠে বসে। শুভাও আনিজি ফিল করে। শুভার খুব রাগ হয়, মানুষের প্রাইভেসি বড়তে কি কিছু নেই, হুট করে ঢুকে পড়ল, কথায় কথায় আমার স্বামীর উপর এসে পড়ে। রাগে নীলের দিকে তাকায়। নীলের নিজেরও মীরাকে নিজের জীবনে এভাবে আসা একদম পছন্দ হয় না, কিন্তু ছোটবেলার বন্ধুত্বের জন্য কিছু বলতেও পারছে না। কিন্তু শুভাকে আর একরত্তি কষ্ট দিতে চাই না নীল। নীল, মীরা, তোর শরীর ভালো না, তুই উপরে এসেছিস কেন? মিনুকে বললেই পারতি। মীরা, এভাবে বলছিস কেন তুই? আমি এখানে এসেছি, তোর মনে হয় পছন্দ হয়নি বিষয়টা। নীল, না, আমি ওভাবে বলিনি, আমি জাস্ট বলেছিলাম। মীরা, বুঝতে পেরেছি, আর মানে বুঝানো লাগবে না,
আমি কালই চলে যাব এখান থেকে। কিন্তু সত্যিটা কি জানিস নীল? আমি তোর আর শুভার মাঝে কোনো দিনও আসতে চাইব না, কারণ তোকে আমি আর আগের নজরে দেখিই না। কিন্তু বন্ধুত্বের টানে বারবার অসহায় হয়ে তোর কাছে সাহায্যের জন্য ছুটে আসি। বিশ্বাস করো শুভা, তোমাকে আমি নিজের ছোট বোনের মতো ভাবি। নিজের ছোট বোনের সংসারে কি কেউ নজর দেয় বলো বোন? আমি তো সব হারিয়ে নিঃস্ব, তাই তোমাদের সাথে বাকিটা জীবন কাটাতে চেয়েছিলাম নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে। কিন্তু নীল তো আমাকে পর করেই দিছে, বন্ধু হিসেবেও কেউ নাওর আমি বরং চলেই যায় তোমাদের মাঝ থেকে। শাড়ির আঁচলে চোখ মুছে উঠে যেতে লাগলো তখনই। শুভা আপু প্লিজ যাবেন না। আমি বা উনি কিছু মনে করব না, আর আমি আমার স্বামীর উপর পূর্ণ বিশ্বাস রাখি সে কোনো দিন আমাকে ঠকাবে না, তাই আপনি যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। আপনার যতদিন ইচ্ছা থেকে যান, উনি আপনাকে হেল্প করবে, আমি কথা দিলাম। নীল শুভাকে যত দেখে তত অবাক হয়, এইটুকু বয়সে কতটা কেয়ারিং আর দায়িত্ববোধ। সত্যি নীল নিজেকে শুভাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে। মীরা, নীল তোর বউটা ছোট হলে কি হবে? যথেষ্ট বিচক্ষণ বুদ্ধিমতী। শুভার গালে হাত দিয়ে নীলের দিকে তাকিয়ে, তুমি দেখতে যেমন সুন্দর তোমার মনটাও ঠিক তেমন সুন্দর। আজ থেকে তুমি আমার ছোট বোন। আগে ভাবতাম নীলকে যে পাবে সে ভাগ্যবতী হবে, এখন তোমাকে দেখে মনে হচ্ছে ভুল ভাবতাম, কারণ তোমাকে পেয়ে নীল বেশি ভাগ্যবান হয়েছে। দোয়া করি তোমরা সুখী হও, কারো নজর যেন তোমাদের মাঝে না পড়ে। শুভাকে জড়িয়ে, কারো নজর কি পড়বে, আমার নজর থেকে তো আগে বাঁচ। নীল শুধু আমার জিনিস যে করেই হোক আমি ফিরিয়ে নিব। বাঁকা হাসি দিয়ে মনে মনে মীরা বলে। মীরার এ হাসি কোনো আগাম ঝড়ের আভাস দেয়। শুভা না নীলকেও দেখতে পায় না, অসহায়ত্বের মুখোশ পরে মীরা কতটা ভয়ানক ফাঁদ পাচ্ছে। মীরা, এখন তোমার স্বামীটাকে প্লিজ বলো তোমার এই অসহায় বোনটার সাথে যেতে, খুব দরকার ওকে এখন আমার পাশে। মানে আমার বিপদের সময় আর কি। মীরা কথার প্যাচে শুভার সহজ সরল মনকে জয় করে নেয়। শুভা, মীরা আপু যখন বলছে আপনি যান আপুর সাথে, ওই পশুটাকে উচিত শিক্ষা দিয়ে আসুন। আজকাল মেয়েরা আর চুপ করে অত্যাচার সইবে না, বুঝিয়ে দিয়ে আসুন। নীলের পাশে বসে বলে। মীরার তো গা জ্বালা করছে শুভাকে নীলের পাশে বসা দেখে, কিন্তু মীরা সুযোগ মতোই ছিপটা উঠাবে শিকার সহ। ততদিন যে করেই হোক সহ্য আমাকে করতেই হবে, মীরা দাঁত কটমট করতে করতে বলে। মীরা, থাক শুভা। নীল মনে হয় এখন আর আমাকে বন্ধু ভাবে না, তুমি ওকে জোর করো না। আমার কপালে যা হবে তাই মেনে নেব। মুখটা কালো করে চলে যাচ্ছিল। নীল, একবারটি থামতে বল আমাকে, তোর এক ডাকে আমি সব ভুলে তোর কাছে ছুটে আসব। একটিবার বল মীরা, আমি তোর পাশে আছি। কিন্তু মীরা দরজা খুলে চলে গেল। না, নীল পেছনে তাকায় না, মীরা বলে ডাকেও না। মীরার খুব কষ্ট হয়, আজ যদি নীল মীরাকে পিছু ডাকত তাহলে হয়তো মীরার ভবিষ্যৎ পরিকল্পনাটা আরও সহজ হতো। নীল কি সত্যি ভুলে গেল আমাকে? না না, কখনোই না। নীল হয়তো অভিমান করেছে, আমি ঠিক ওর অভিমান ভাঙিয়ে আবার নিজের করে নেব। তার আগে ওই আপদটাকে সরাতে হবে। কুণ্ডলি পাকিয়ে বসে থাকে নীলের কাছে। মীরার জিনিসে যে লোভ করে মীরার তার দুনিয়ার পালা সাঙ্গ করে দেয়। শুভা, আপনি না খুব খারাপ। আপুটাকে এই অবস্থায় এভাবে কষ্ট না দিলেও পারতেন। নীল বেশি পীড়িত দেখাবা না একদম অন্যের জন্য, আর আমি যেখানে যা বলবো সেটাই ফাইনাল। বাড়িতে এমনি সবাই ওর আর আমার অতীত সম্পর্ক নিয়ে রেগে আছে, তাই এ সময় ওর থেকে দূরে থাকায় আমার আর তোমার জন্য ভালো, বুঝলা আমার আলা ভোলা বউ। তোমার সব দায়িত্ব এখন আমার, তাই যা করবা আমার কাছে শুনে বুঝে তারপর। শুভা, বুঝলাম আপনি বুদ্ধিমান, সব বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে, আমরা তো হাফো টিকেট। নীল, তুমি কি হাফো টিকেট? দারুণ বিশেষণে নিজেকে বিশেষায়িত করেছ তো নিজেকে। হাসতে হাসতে লুটোপুটি খায়।
শুভা জান, আমি কি তাই বলেছি? আপনি সত্যি খারাপ, পচা বর একটা। নীল, তাই নাকি? হুমম, আমি পচা বর, খারাপ বর, আর যেন কি? ওহ, আমি তো নির্লজ্জ বর, তাই না? শুভার মুখের কাছে মুখ আনতে আনতে শুভা নীলের মতলব বুঝতে পেরে দেব দৌড়। শুভা, শুধু কি নির্লজ্জ বর? আপনি একটা ফাজিল বর, সবসময় চুমা দেওয়ার মতলবে থাকেন। যেতে যেতে ভেঙচি দিয়ে দৌড়ে দরজা খুলে বেরিয়ে যায়। হাসতে হাসতে সামনে যেতেই রোদেলির সাথে খায় ধাক্কা। শুভা তো ভয় আছে, না জানি রোদেলি কি বলে। কিন্তু অবাক করা বিষয়, রোদেলি একগাল হেসে কথা বলল। রোদেলি, তোমার কোথাও লাগেনি তো ছোট ভাবি? রোদেলির মুখ থেকে ছোট ভাবি ডাক শুনে হা করে রইল। কি হলো, ব্যথা পেয়েছ? শুভা, না আপু, ব্যথা পায়নি। আপু, তুমি সুস্থ আছো তো? রোদেলি, হ্যাঁ, আমার কি হবে? শুভাকে কথাটা বলে কিছুদূর গিয়ে আবার ফিরে আসে। রোদেলি, ছোট ভাবি, আমার একটা উপকার করবে? শুভা হ্যাঁ হা করে, হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলেন। রোদেলি, তেমন কিছু না, একটু পর আমার সাথে বাইরে যেতে পারবা? প্লিজ, না বলো না, খুব বিপদে পড়েছি এখন, তুমিই সম্বল। শুভার দুহাত ধরে মিনতি করে বলে। শুভা, আচ্ছা ঠিক আছে, অবাক হয়ে। শুভা তো অবাক হয়, রোদেলি ওর কাছে মিনতি করছে, কি করে সম্ভব? যাকে দুচোখে সহ্য হয় না সেই শুভার কাছে হাতজোড় করে মিনতি, মনটা কেমন যেন করে শুভার। কিন্তু রোদেলিকে ও কেন যেন ফিরিয়ে দিতে পারে না। তাই রোদেলির কথায় সায় দেয়। রোদেলি, ছোট ভাবি, আরেকটা কথা, এই একটু পর আমার সাথে বাইরে যাবে, প্লিজ কাউকে এ কথাটা বলবা না, প্লিজ নীলকেও না। শুভা, কেন? উনাকে না বললে উনি খুব রাগ করবেন আমার উপর, তাছাড়া আপনার সাথে কোথাও যাব বললেও তো উনি মনে হয় না মানা করবেন। রোদেলি, আমি জানি সেটা, কিন্তু এটা কাউকে বলা যাবে না। আমার সমস্যা নীলকে বা বাড়ির কেউ যদি জানে তাহলে আমাকে মেরাই ফেলবে। প্লিজ বলো না, কয়েক মিনিটের জন্যই তো যাব। প্লিজ ভাবি, প্লিজ, আসার পর তুমি কেন, আমি সবাইকে সব বুঝিয়ে বলে দেব, প্লিজ এখন রাজি হয়ে যাও। রোদেলির এত প্লিজ প্লিজ বলা দেখে কি করবে ভেবে পায় না সে নিরুপায় হয়ে রোদেলির সাথে বাইরে যাওয়ার জন্য হ্যাঁ করে। শুভা, সামান্য সময়ের জন্যই তো, উনি খোঁজার আগেই চলে আসব মনে মনে ভাবে। রোদেলি গাড়ি ড্রাইভ করছে আর শুভা চুপচাপ বসে আছে। গাড়িটা কিছুক্ষণ পর এসে একটা নির্জন ব্রিজের উপর থামল। শুভা খুব অবাক হল, সাথে কিছুটা ভয়ও পেল। এত নির্জন জায়গায় রোদেলির সাথে একা গাড়িতে বসে থাকতে ভয়ই লাগার কথা, নীল হলে একটুও ভয় পেত না শুভা। হঠাৎ রোদেলি গাড়ির দরজা খুলে বের হতে যাবে, শুভা খপ করে রোদেলির হাত ধরে ফেলল। শুভা, কি করছেন আপু? এই অন্ধকার রাত্রিতে গাড়ি থামালেন কেন? আবার বের হচ্ছেন দেখি, বাইরে তো বাতাস জোরে বইছে, তারপর গুড়ি গুড়ি বৃষ্টি। কি করছেন আপনি? আপু, আমার খুব ভয় করছে, প্লিজ চলেন, বাসায় চলে যায়। রোদেলি, প্লিজ ভাবি, কিছু সময়ের জন্য এসেছি, ভয় কিসের, আমি আছি তো। তুমি নামো, একটু পর তোমার ভয় ডর দেখবা চিরতরে মুছে যাবে। শুভা ভয় রোদেলির কথার আগা মাথা কিছু বুঝে না, রোদেলির কথা শোনা ছাড়া কোনো উপায়ও নেই, তাই প্রচণ্ড ভয় লাগা সত্ত্বেও গাড়ি থেকে নামে। বাইরে এত বাতাস, ব্রিজের নিচে নদীর জলের বয়ে চলা আওয়াজ, পাশে জঙ্গলে ঘেরা নির্জন রাস্তা, সব দিয়ে পরিবেশটা সত্যি ভুতুড়ে আর গা ছমছমে লাগে শুভার। শুধু শুভার কেন, শুভার মনে হয় রোদেলিরও এমন লাগছে, কাঁপছে রোদেলি। হঠাৎ কিছুদূর অন্ধকার ঝোপের আড়াল থেকে একটা গাড়ি বের হয়ে আসে শুভাদের দিকে, প্রচণ্ড স্পিডে সামনে আসতে থাকে গাড়ি। শুভা চোখ বন্ধ করে রোদেলির হাত খামছে ধরে। চোখ খুলতেই দেখে সামনে গাড়ি থেমে আছে, আর তাতে বসা মীরা আর একটা অচেনা লোক। মীরাকে এখানে এভাবে দেখে কিছুটা সাহস পায় শুভা, ভয়ে কিছুটা কেটে যায়। মীরা গাড়ি থেকে নামতেই শুভা হেসে দেয়, কিন্তু পাশে থাকা লোকটাকে দেখে শুভা চমকে যায়।
এমন রক্তাক্ত জখম করেছে লোকটাকে মেরে, কেউ যে লোকটা ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মীরা, এই নে রোদি। লোকটাকে ধাক্কা দিয়ে রোদেলির দিকে ফেলে দেয়। লোকটা নিচে পড়তেই রোদি কাঁদতে কাঁদতে উঠিয়ে নেয়, হাত ধরে। লোকটা শুধু ব্যথায় কাতরাতে থাকে। তুই আমার কথা রেখেছিস, আজ আমিও তোর কথা রাখলাম। সেই রাখাই রাখলি, কথা মাঝে বেচারা রিয়াদকে এত কষ্ট দিলই। চু। এখন যা, এখান থেকে চলে যা। আর শোন, আজকার কথা যদি কাউকে বলেছিস বা যদি কেউ জানে, এর পরিণামে চিরতরে হারাবি তোর ভালোবাসা রিয়াদকে। তুই সত্যি আজ আমার বান্ধবীর মতো কাজ করেছিস। তোর এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না রে। নেকামি করে রোদেলিকে কাঁধে হাত রেখে। রোদেলি, একদম ছুবি না আমায় তুই। কি ভেবেছিস তুই? তোর নাটক বুঝি না আমি? বোকা ছিলাম আমি, তোকে এত ভালোবেসেছি বান্ধবী হিসেবে। ভাইয়ের জীবনে তোকে ফিরিয়ে আনার জন্য কত কি ভেবেছি, আর সেই তুই এমন ক্ষতি করলি আমার। রিয়াদ তো তোরও বন্ধু, কি করে পারলি ওর সাথে এমন করতে? একটু হাত কাঁপল না রিয়াদকে এভাবে মারতে গিয়ে? এত খারাপ তুই ছি। মীরা, হা, তোর কি ধারণা ছিল অন্য মেয়েদের মতো আমি সব মেনে নিতাম না? মোহিতের কারণে নীলকে আমি এত কষ্ট দিয়েছি। নীল অ্যাক্সিডেন্ট করে, মেরে ফেলেছি ওকেও। আমার নীলকে যে আমার কাছ দূরে সরিয়ে নেবে, তাকে এভাবেই শেষ করে দেব। নীলকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, ভুলে যেতে পারি সব সম্পর্ক। রোদেলি, তুই সত্যি পাগল হয়ে গেছিস। এত নিকৃষ্ট তুই মীরা। জোর করে কোনো দিন কাউকে পাওয়া যায় না, মনে রাখিস। শুভা দূরে দাঁড়িয়ে ওদের রাগারাগি দেখে, কিন্তু বুঝে উঠতে পারে না কি বলছে ওরা। মীরা, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস। এত জ্ঞান শোনার সময় নেই এখন আমার। রিয়াদকে নিয়ে এখান থেকে চলে যা, আমার কাজ আমাকে করতে দে। রোদেলি, দেখ মীরা, শুভাকে ছেড়ে দে। ও তো সহজ সরল মেয়ে, ওকে প্রাণে মারিস না। মীরা, তোকে কি বলেছি? যা এখান থেকে। আমি যদি খারাপ হই তুই কি কম? নিজের স্বার্থের জন্য শুভাকে মিথ্যা বলে আমার কাছে দিয়ে গেলি। তাহলে তোর আর আমার মধ্যে পার্থক্যটা কি বল? তাই জ্ঞান দিতে আসিস না। রোদেলি রিয়াদকে নিয়ে এপাশ দিয়ে গাড়িতে উঠে চুপচাপ চলে যায়। শুভার জন্য ওর কলিজা ফেটে যাচ্ছে। মেয়েটার সাথে কি করবে মীরা ভাবতে চোখে জল গড়িয়ে পড়ে রোদেলির। রিয়াদের অবস্থা খুব সিরিয়াস, মারতে মারতে মৃতপ্রায় করেছে। দ্রুত হাসপাতালে না নিয়ে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই রোদেলি রিয়াদকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। মীরা রোদেলিদের গাড়ির দিকে তাকিয়ে ভাবতে থাকে, আজ বুঝি ওর সকল স্বপ্ন পূরণ হবে। ভাবতেই পৈশাচিক আনন্দ হয় মীরার। শুভা রোদেলির চলে যাওয়া দেখে মীরার দিকে ছুটে আসে। শুভা, মীরাপু। রোদেলি, আপু এভাবে চলে গেল কেন আমাকে একা রেখে? আর ওই লোকটা কে? মীরা, কারণ তুমি এখন একাই যাবে। শুভা, কি বলেন আপু? আমি তো রাস্তা চিনি না, কি করে যাব? আপু প্লিজ আপনি নিয়ে চলুন। উনি হয়তো এতক্ষণে খুঁজছে আমায়। ডাকার সাথে সাথে না গেলে রাগ করবে খুব। মীরা, খুব রাগ করবে? কিন্তু কি করে করবে বলো? তোমাকে তো আজকের পর আর দেখবেই না, বলে শুভাকে জড়িয়ে ধরে। শুভা মীরার কথা শুনে অবাক হয়। মীরা, আপু এ সময় এমন দুষ্টুমি করো না তো। তুমি আমাকে ভয় দেখাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি, হেসে মীরাকে জড়ানো অবস্থায় বলে। হঠাৎ পেটের মধ্যে তীব্র ব্যথা অনুভব করে শুভা। মনে হয় কলিজা ধরে কেউ হঠাৎ টান দিয়েছে। মাথাটা ঘুরছে। ব্যথার জায়গায় পেটে হাত রাখতেই চোখে জল এসে পড়ে, চোখ ঝাপসা হয়ে আসে। নিজের কাছে অবিশ্বাস্য লাগতে লাগে সব। শুভার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে, নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পেটে হাত দিতেই চোখ কপালে উঠে যায়। মীরা ধারালো চাকু ঢুকিয়ে দিয়েছে শুভার পেটে। মীরার সমস্ত শক্তি দিয়ে চাকুটা ঢুকিয়ে রেখেছে, যেন কত জনমের প্রতিশোধ আজই নিচ্ছে। শুভা শরীরে কোনো শক্তি পায় না, চোখ দুটো ঝাপসা হয়ে আসে। তারপরও যতটুকু জোর আছে তা দিয়ে মীরাকে ধাক্কা দেয়। মীরা কিছুটা দূর সরে যায়, চাকুটা পেট থেকে বের করে।
শুভা নিজের পেটের দিকে তাকিয়ে অঝোর কাঁদে, মাথা ভনভন করছে। ঘৃণা ভরা নজরে মীরার দিকে তাকায়। শুভা কেন? আপু কেন? কান্নাজৃত কণ্ঠে ভাঙা গলায় বলে। মীরা কেন? মুচকি হেসে। আমার থেকে আমার নীলকে সরানোর জন্য। আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার জন্যে। নীল শুধু আমার ও অন্য কারো হবে না কোনো দিন। তোর কারণে নীল আমার থেকে দূরে গিয়েছিল, এখন তোর মরার পর নীল আবার আমার হবে। শুভার চুলের মুঠি ধরে ধাক্কা দেয়। শুভা ধাক্কা সামলাতে না পেরে ব্রিজের রেলিংয়ে মাথা লেগে পড়ে যায়। অনেক চেষ্টা করে ব্রিজের সাথে হেলান দিয়ে বসে। শুভা আমার দোষ কোথায় ছিল আপু এখানে? কেন সবকিছুর জন্য বারবার আমি শাস্তি পেলাম? আপনারা প্রেম করেছেন সারা জীবন এক হবেন বলে, কিন্তু ভাগ্যে তো তার আমি ছিলাম, এতে আমার কি দোষ? আপনারা ভাগ্যবিধাতাকে অমান্য করে এক হতে চেয়েছেন কিন্তু পারেন নাই, তাতেও কি আমার দোষ? আপনার ভালোবাসা তো আমি ছিনিয়ে নেয়নি, আমি তো সরেই যেতে চেয়েছিলাম, কিন্তু আপনার ভালোবাসা আমার স্বামী হয়ে আমাকে স্ত্রীর মর্যাদা দেয়। স্বামীকে ছেড়ে দিতে তো আমি পারব না আপনার প্রেমিকের জন্য। খুব কষ্ট হলেও থেমে থেমে কথাগুলো বলে শুভা। মীরা আমি জানি না কার দোষ কার গুণ, আমি শুধু জানি নীলের সব ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার। বিরক্তি নিয়ে বলে। শুভা তাচ্ছিল্যের হাসি দিয়ে, ভালোবাসা মানে কি জোর করে অধিকার আদায়? আপনার কাছে যা ভালোবাসা বিধাতার কাছে তা মহাপাপ, আপনার কাছে ভালোবাসার ব্যাখ্যা সমাজে তা পরিত্যাজ্য। এই ভালোবাসা পাওয়ার জন্য আমাকে মারলেন, ধোঁকা দিলেন। আপনার ধারণা কি আপনি সফল হবেন? মোটেও না, আমি হয়তো মরে যাব, তবে মনে রাখবেন পাপ কখনো পুণ্যের উপর জয়ী হতে পারবে না। আপনিও পাবেন না নীলকে। মীরা তাই নাকি? এক পা কবরে এখনো তোর তেজ কমছে না? এত আত্মবিশ্বাস তোর ওই দুদিনের পরিচিত স্বামীকে নিয়ে? শুভা কাউকে চিনতে এক জীবনও কম পড়ে যায়, আবার কাউকে চিনতে এক মুহূর্তই যথেষ্ট। একজন স্ত্রী জানে তার স্বামী কেমন। আমিও দৃঢ়তার সাথে বলতে পারি আমার স্বামী আপনার কাছে জীবনে যাবে না, যদিও যায় সে কোনো দিন আপনার হয়ে থাকবে না, কারণ মিথ্যের মুখোশ একদিন খুলবেই, সেদিন সে আপনাকে এর উপযুক্ত শাস্তি দেবে। আমাকে মারার শাস্তি আপনাকে আমার স্বামীই দিবে। মীরা মীরা আরে যা। কোনো দিন নীল জানবে না, আমার দীর্ঘদিনের ভালোবাসার কাছে তোর দুদিনের ভালোবাসা ভুলে যাবে নীল। আমি তোর নাম নিশানা ভুলিয়ে দিব নীলের হৃদয় থেকে, তখন কি করে জানবে বল? তোর লাশ তো কাকপক্ষীতেও খুঁজে পাবে না। কাল সকালে জঙ্গলের শেয়াল কুকুরে খুবলে খুবলে খাবে একটু পর তোকে। রোদেলি নিজে তোকে আমার কাছে দিয়ে গেছে, ও কোনো দিন বলবে না কাউকে। তাহলে এখন বল কি করে তোর স্বামী আমাকে শাস্তি দেবে? বেশি কথা না বলে মর তাড়াতাড়ি। ও হ্যাঁ, গুড বাই হবু সতীন। মৃত্যুর আগে ভাবতে থাক জীবনে কি পাপ করেছিলি যে মীরার হাতে মরতে হলো। আফসোস আফসোস। বলে হাসতে হাসতে মীরা চলে গেল। শুভার মুখ শরীর রক্তে ভিজে গেছে। এতক্ষণ গাড়ির লাইটে সব দেখা গেলেও এখন সব নিমেষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। শুভার শেষ নিঃশ্বাসের সময় নীলকে খুব কাছে পেতে ইচ্ছা করছে। মানুষটাকে মন ভরে ভালোবাসা হলো না শুভার। চিৎকার করে নীলকে ডাকতে ইচ্ছা হচ্ছে। শুভা, নীল আপনি কই? আমি ভুল করেছি আপনার কথা না শুনে আপনাকে বলে আসলাম কেন? নীল আমার খুব কষ্ট হচ্ছে, আপনি আসেন না নীল, আমার ভয় করছে খুব। আমি আর অমান্য করব না আপনার কথা, আমি বাঁচতে চাই আপনার বউ হয়ে। এই শেষ সময় কষ্ট একটাই, আপনাকে শেষবারের মতো দেখে যেতে পারলাম না। শুভার মাথাটা অসাড় হয়ে আসে, চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। শেষ নিঃশ্বাসেও নীলকে ডেকে ঢলে পড়ে শুভার নিথর দেহ। হঠাৎ দমকা হাওয়ার সাথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। শিয়ালের দল দূরে ডাকতে থাকে করুণ সুরে। সকাল ৬:০০। চোখ খুলে তাকায় শুভা, নিজের উপর যেন বিশ্বাসটাও মরে গেছে ওই রাতের বিভৎসতা দেখে। শুভা, আমি কি বেঁচে আছি? কিন্তু কিভাবে?
চারিপাশে চোখ বুলিয়ে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। শরীরে খুব ব্যথা, হাতে পায়ে ছিলে গেছে, শরীরে রক্ত দেওয়া হচ্ছে, শরীরটাকে নাড়াতেও কষ্ট হচ্ছে বুঝি। শুভার যেন ঘোর কাটছেই না, ও কি সত্যি বেঁচে আছে? কিন্তু ওমন নির্জন জায়গা থেকে কি করে বেঁচে ফিরবে ও? হঠাৎ ভাবি প্রবেশ করল বেডে। মৌ, শুভা তুই চোখ খুলেছিস? ফুপি মা, বাবা। নীল, ইফতি কই, তোমরা দেখে যাও। শুভা চোখ খুলেছে, কান্না জড়িত কণ্ঠে হেসে চিল্লিয়ে ডাকতে লাগল। শুভা ভাবি। কেঁদে দেয় ভাবিকে সামনে দেখে। ও তো ভেবেছিল আর কোনো দিন দেখাই হবে না কারো সাথে। সবাই ছুটে আসে শুভার কাছে, কি কান্নার সাথে খুশিও যেন বাঁধনহারা। সবাইকে দেখলেও নীলকে দেখে না শুভা। সবাই চলে গেলে ভাবিকে জিজ্ঞেস করতেই ভাবি যা বলে তাতে রীতিমতো অবাক হয় শুভা। মৌ, তুই জানিস নীল তোকে এক মুহূর্ত চোখের আড়াল করে না। তুই রোদির সাথে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নীল তোকে খুঁজে, কোথাও কোনো সাড়া শব্দ না পেয়ে পুরো বাড়ি তোলপাড় করে ফেলে। তুই জানিস না কেমন পাগলের মতো হয়ে যায় নীল তোকে খুঁজে না পেয়ে। ওর মনে হয়তো তোর নিরাপত্তা নিয়ে এমন কিছু আশঙ্কা ছিল। হঠাৎ কয়েক ঘন্টা পর কোথা থেকে একটা কল আসে নীলের মোবাইলে। পরে জানতে পারি ওটা ছিল রিয়াদের কল। কল পেয়ে নীল যেন পায়ের ব্যথা ভুলেই যায়, ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে যায় কোথায়, তোর ইফতি ভাই ওর সাথে যায়। ইফতির কাছে শুনেছি পুরোটা রাস্তা বাচ্চা ছেলের মতো কেঁদেছে নীল। বলেছে ভাইয়া আমি ওকে ওর প্রাপ্ত সুখ অধিকার না দিয়ে কোথাও যেতে দেব। ও যদি ওর নিঃশ্বাস আমার জন্য না ধরে রাখে ওইখানে আমি নিজেকে শেষ করে দেব ভাই। শুভার কিছু হলে বাঁচব না ভাই আমি। আমার শরীরের সমস্ত শক্তি ও ছাড়া আমার জীবন অন্ধকার। তোকে ওভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নাকি উন্মাদ হয়ে যায়। ইফতি অনেক কষ্টে শান্ত করে তোকে হাসপাতালে নিয়ে আসে। দিনরাত এক করে দেয় তোর সুস্থতার জন্য। মীরার কি অবস্থা করেছে চিন্তাও করতে পারবি না তুই। শুভার চোখে জল এসে যায় নীলের কথা শুনে, এত ভালোবাসে আমাকে উনি। শুভা, কি হয়েছে মীরা আপুর সাথে? মৌ, রোদেলি তো বলতেই চায়নি কিছু মীরার ভয়, কিন্তু রিয়াদ তার বন্ধুকে ধোঁকা দিবে না তাই সব খুলে বলে নীলকে। সবটা শুনে নীলের তো মেজাজ সাত আসমানের উঠে যায়। মীরা যে এতটা নিচে নামতে পারে তা নীল ভাবতেও পারে না। তোর শারীরিক অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে তুই কমায় ছিলি 7 দিন। তোর জন্য নীল পুরোপুরি ভেঙে পড়ে সারাটা দিন হসপিটালে পড়ে থাকত। কারো সাথে কোনো কথা বলতো না, যেন তোর সাথে ও নিজেও কমায় চলে গেছে। কোনো মেয়ের সাথে এত নিকৃষ্ট আচরণ করতে পারে আমাদের সত্যি বিশ্বাস হয় না। তুই কিছুটা রেসপন্স করলে নীল স্বাভাবিক হয়। তখন আমাদের সবাইকে বলে ও মীরাকে শিক্ষা দেবে। মীরার ভুল মীরাকে বুঝিয়ে ছাড়বে, তোর কষ্টের মূল্য মীরার কাছ থেকে আদায় করবে। তাই নীল বাড়ি এসে মীরার জন্য ওয়েট করে ছাদে, খুব সুন্দর করে ছাদ সাজায়। আমরা সব জানতাম কিন্তু নীলের জন্য চুপচাপ থাকি। মীরা ছাদে আসতেই নীলকে ফুল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে যে খুশি হয়। এক দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে নীলের বুকে। মীরার খুশি যেন বাঁধন হারা ছিল। অন্যদিকে মীরার ছোঁয়াতে নীলের ঘৃণা হয়, ইচ্ছে হয় ছুঁড়ে ফেলতে ছাদ থেকে, কিন্তু না, নীল সব সহ্য করে প্ল্যানের জন্য। মীরা, আমি জানতাম নীল তুই আমার হবি। তোকে আমি খুব ভালোবাসি রে। নীলকে জড়িয়ে। নীল, খুব ভালোবাসিস আমায় তাই না? এজন্য শুভাকেই আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস। নীলের কথা শুনে চমকে যায় মীরা। মীরা, কও বলছিস এসব? শুভাকে আমি সরাতে যাব কেন? ও তো আমার ছোট বোন। নীল, তাহলে ছোট বোনের স্বামীকে জড়িয়ে ভালোবাসার কথা বললি কেন? মীরা, কি বলছিস? আমি তো। নীল, কি আমি তো করছিস? আরে পাগলি, আমি নিজেও তো তোকে চেয়েছি। ওই শুভাকে আমি একদম সহ্য করতে পারি নাই। আমি নিজও তো ওর চলে যাওয়ার ব্যবস্থা করছিলাম। এর মধ্যে এত কিছু হলো,
মীরা জানত না তুই বেঁচে আছিস। যাক, ভালোই হয়েছে, আপদটা আগেই বিদায় হয়েছে, এখন তোর আর আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা থাকবে না। মীরা, সত্যি বলছিস? নীল আবার জড়িয়ে ধরে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। নীলের তো খুব রাগ হয়, হাত মুঠ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় পরিকল্পিতভাবে রিয়াদ ছাদে চলে আসে। রিয়াদকে দেখে তো মীরা ভয়ে কাচুমাচু হয়ে নীলের পাশে দাঁড়িয়ে থাকে। রিয়াদ, নীল, তোর লজ্জা করছে না? এই মেয়ের ছাদে রোমাঞ্চ করছিস? তুই জানিস এ শুভাকে গায়েব করেছে। নীল, তাতে আমার কি? আমি তো শুভাকে চাই না, আমি শুধু মীরাকে চাই। শুভা মরল কি বাঁচলে তাতে আমার কিছু যায় আসে না। রিয়াদ, ছি। নীল, ছি। আজ তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে, এতটা নীচ তুই। আমি তোদের পুলিশে দেব। একটা মেয়ের জীবন তোরা এভাবে নষ্ট করতে পারিস না। মীরা এতক্ষণ রিয়াদের কথা শুনে ফোঁসফাঁস করছিল। পুলিশে দেওয়ার কথা বলাতে রেগে রিয়াদের কলার চেপে ধরে। মীরা, কি করবি তুই বল? আমাদের পুলিশে দিবি, দে যা। কোনো দিন পারবি না। জানিস আমি কার মেয়ে? হ্যাঁ, আমি মেরেছি শুভাকে, নিজ হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছি ওর পেটে। মরার পর ওর লাশ শিয়াল কুকুরকে খাওয়ানোর জন্য নির্জন জায়গায় ফেলে এসেছি। তোকে না মেরে ভুল করেছি ওই দিন, তোকেও মারা। নীলের তো ইচ্ছা হচ্ছিল মীরাকে খেয়ে ফেলতে, কিন্তু তার আগেই মীরার কথা শেষ না হতেই ঠাসঠস করে চড় পড়ল ওর গালে। রাগে গালে হাত দিয়ে ফিরে তাকাতেই দেখে ওর বাবা মাহবুব খান। মাহবুব খান, তোকে নিজের মেয়ে বলতে লজ্জা হচ্ছে? এত খারাপ তুই? ছি। মীরা, হাহা হাহা, কি বললে আব্বু? আমাকে মেয়ে বলতে লজ্জা হয়? কিন্তু কেন? আমি তো তোমার শিক্ষায় পেয়েছি আমাকে ছি বলো, তাই না? আর তুমি কি? হ্যাঁ, তুমি কি? তুমি যে ইফতি ভাইয়ের জীবন নষ্ট করার জন্য অ্যাক্সিডেন্ট করালে, ইফতি ভাইয়ের নামে মিথ্যা রিপোর্ট বানালে যে ইফতি ভাই কোনো দিন বাবা হতে পারবে না। মীরার এই কথা শুনে আড়ালে থাকা আমি আর তোর ভাই সহ বাড়ির সবাই আশ্চর্য হই। ইফতি তো ছুটে যায়। নীল, কি বললি তুই? মীরা, মীরা, হ্যাঁ রে নীল, মুনা ইফতি ভাইয়ের ভালোবাসা জোর করে আদায় করতে না পেরে ইফতি ভাইয়ের নামে মিথ্যা কথা ছড়িয়ে সুইসাইড করে। বাবা এর প্রতিশোধ নেওয়ার জন্য ডাক্তারকে বলে মিথ্যা রিপোর্ট বানায়, ইফতি ভাইয়ের সংসার নষ্ট করার জন্য। ইফতি, তার মানে ওটা মিথ্যা ছিল? আমি বাবা হতে পারব, আমার মৌকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারব। ইফতি কেঁদে দেয়, আমাকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও মৌ, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তো সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছিলাম রে। আমার সব হারিয়ে যাওয়া সুখ আমি যেন এক মুহূর্তে পেয়ে গেলাম। ইফতি তো মাহবুব আঙ্কেলকে পারে না মেরে ফেলতে। পরে বাবা আর নীল শান্ত করায় ইফতি শান্ত হয়, কিন্তু ততক্ষণে মীরা কিছুটা আঁচ করতে পারে আমাদের প্ল্যান। তাই আস্তে করে কেটে পড়তে যায়। কিন্তু নীল পুলিশ সহ মীরার সামনে গিয়ে দাঁড়ায়। মীরা, এসব কি? নীল, তুই তো ভালোবাসিস আমাকে, তাই না? নীল ঠাসস করে এক চড় বসিয়ে দেয় মীরা গালে। নীল, তুই কি ভেবেছিস আমাকে? আমি ওই জাতের ছেলে যারা নিজের সহজ সরল বউকে ঠকায় তোর মতো চরিত্রহীন শয়তান মেয়ের জন্য? কেন করলি তুই এমনটা? তুই তো ছিলি আমার প্রথম ভালোবাসা হয়ে, কেন সেটার সম্মান তুই রাখলি না? মীরা, নীল, বিশ্বাস কর, তোকে আমি ভালোবাসি, তোকে পাওয়ার জন্য সব করেছি। নীল, ভালোবাসার জন্য? ভালোবাসা যদি মানুষকে এত নিচে নামায় তাহলে চায় না আমি সেই ভালোবাসা? ভালোবাসা মানে তো অন্যের জীবন নষ্ট করা নয়, ভালোবাসা মানে অন্যের মুখের হাসি, যা তোর মতো মেয়েরা কখনো বুঝবে না। ইন্সপেক্টর, নিয়ে যান ওকপ আমার সামনে থেকে। মীরা নীলকে অনেক অনুনয় বিনয় করে, কিন্তু নীল শোনে না। পুলিশ নিয়ে যায় তোকে আর রিয়াদকে খুন করার চেষ্টা করার অপরাধে। শুভা এতক্ষণ ভাবির কথা শুনে নীলকে দেখার জন্য মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই নীল কেবিনে ঢোকে। ভাবি দুজনকে রেখে বাইরে চলে আসে। শুভা আসেন এখানে।
নীল ছুটে শুভাকে জড়িয়ে বাচ্চার মতো কাঁদতে লাগছিল। শুভা কাঁদছেন কেন? দেখেন আমি একদম সুস্থ। নীল কেন গিয়েছিলে না বলে আমাকে? বলো, তুমি জানো তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস চলে না। প্রমিস করো আর কোনো দিন এমন করবে না। শুভা আচ্ছা আর করব না, এই দেখেন কান ধরেছি। নীল ওভাবে না। কিস করো এখানে, ঠোঁট ইশারা করে। শুভা কি লুচু রে বাবা, জান নির্লজ্জ বর একটা। নীল শুভাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শুভার ঠোঁট দুটো নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। 5 দিন পর শুভাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে বাড়িতে। শুভা এখন অনেকটা সুস্থ। মামা মামি শর্মি সবাই এসেছে। শর্মি কি রে, কেমন আছিস? শুভাকে জড়িয়ে। শুভা এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা হঠাৎ এতদিন পর এই গরিবকে মনে পড়ল মহারানীর? মহারানী কি কক্সবাজার জব পেয়েছেন? শুনলাম কার যেন বিয়ে আবার। শর্মি টিটকারি মারিস? মায়ের উপর রাগ করে বলেছিলাম কক্সবাজার যাব জব করব, তাই কি যেতাম নাকি? বাবা মা যেমনই হোক তাদের কথা কখনো অমান্য করার শিক্ষা আমরা পাইনি। সেই সময় তোর বোঝানোর জন্য বুঝেছি সব। আর হ্যাঁ, আমার একার বিয়ে না বুঝলা টুনটুনি পাখি। তোমার ও মৌ ভাবিরও ওর পরের দিন রিসেপশন। শুভা যা ভাগ। কি বলছিস আবোল তাবোল? শর্মি আমি আবোল তাবোল বকছি না, পরশু তোদের রিসেপশন। শর্মির কথা শুনে শুভা লজ্জা পায়, কিন্তু ফুপি আর মামি এসে সব বুঝিয়ে বলে যে নীলের কথা মতো শুভার কলেজে ভর্তির জন্য রিসেপশন এতদিন হয়নি। বাবা নাকি আর ঝামেলা চায় না, তাই তাড়াতাড়ি রিসেপশন করে সামাজিকভাবে শুভা আর মৌর বধূবরণ করতে চায়। সেমতেই রিসেপশন হয় নীল, শুভা আর ইফতি মৌর। বাসর ঘরে বসে থাকে শুভা। নীল কি ব্যাপার, বসে আছো যে খাটে? নামও বলছি। নীলের ধমক শুনে নিচে নেমে যায় শুভা। শুভা কি হলো, ওমন ধমক দিলেন কেন? এখন তো বধূবরণ করলেন আপনি, তাহলে আবার কি হলো অভিমান করে বলে? নীল কি হলো মানে, বলে দুষ্টু হাসি দিয়ে শুভাকে কোলে তুলে নিল। বধূবরণ তো এখনো সম্পূর্ণ হয় নাই, কত রিচুয়াল বাকি আছে বলে শুভাকে খাটে শুয়ে শুভার মুখের সামনে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। শুভা চোখ বন্ধ করে নীলের ছোঁয়া উপভোগ করে। নীল, আমি তোমাকে আজ থেকে আমার সব কিছুর অধিকারিত্ব দিলাম। আমার সকল কিছুতে এখন তুমিই একচ্ছত্র মালকিন। আমার জীবনের সকল পথ চলার সঙ্গী করলাম তোমায়। আমার প্রাণের বধূকে আমি আমার সবকিছু দিয়ে মনের ঘরে বরণ করে নিলাম। শুভা, আমি তো কবেই নিজেকে আপনার কাছে সঁপে দিয়েছি। আপনি এখন আমার সব। নীলের বুকে মুখ লুকায়। নীল, ভালোবাসি তোমাকে আমি খুব, আমার বউটা নিজের চেয়েও বেশি বলে ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় শুভাকে নিজের করে সারা জীবনের জন্য। নীল পথ চলা শুভ হোক। শুভা নীলের দাম্পত্য জীবনের সমাপ্ত।